অপেক্ষার অবসান। আমরা চলেছি পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে। আমাদের এবারের ভ্রমণে থাকছে পোর্ট ব্লেয়ার, হ্যাভলক এবং নীল। অবশ্যই আপনাদের জানাবো 2-3টে পার্টে কেমন ঘুরলাম, কোথায় ঘুরলাম, কি দেখলাম ইত্যাদি প্রভৃতি। আপাতত আমরা চলেছি দমদম এয়ারপোর্টের উদ্দেশ্যে। দমদম এয়ারপোর্ট থেকে আমাদের পোর্ট ব্লেয়ারের ফ্লাইট সকাল 9টায়। বোর্ডিং পাস হাতে নিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের নির্দিষ্ট গেটের দিকে। এরপরে আমরা ফ্লাইটে চড়ে বসব। কিছুক্ষণের মধ্যেই আমাদের উপরে নীল, নিচে নীল, উপরে আকাশ, নিচে বঙ্গোপসাগর, নীলিমায় নীল যাকে বলে, দুর্দান্ত দুর্দান্ত। যাই হোক, ঘন্টাখানিক চলার পরই নিচে পাল্টে গেল দৃশ্য। এখন নীলের সঙ্গে মিলল এসে সবুজ। তার মানে আমরা এবার নামতে চলেছি পোর্ট ব্লেয়ারে। প্রায় নেমে পড়েছি পোর্ট ব্লেয়ারে। উপর থেকে দেখা ছোট ছোট পয়েন্টসগুলো এখন বড় বড় বাড়ি, চালা বাড়ি, গাছপালা পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা প্রায় নামবো, মাটি ছোঁবো আর খানিকক্ষণের মধ্যেই ছুঁয়ে ফেললাম মনে হচ্ছে মাটি। পোর্ট ব্লেয়ারের মাটি আমাদের প্লেন ছুঁলো। আমরা এখন রানওয়ে দিয়ে দৌড়চ্ছি এবং পৌঁছে গেলাম পোর্ট ব্লেয়ার। আমরা পৌঁছলাম পোর্ট ব্লেয়ারের MK রেসিডেন্সি পুলিশ লাইনের কাছে। এটা আমাদের যে ট্যুর অপারেটর তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন। হোটেলটি খুবই ভালো। হোটেলের রুম পরিষ্কার পরিচ্ছন্ন, বাথরুম, বাইরে বারান্দা একটা দারুণ আছে। বারান্দায় বেরোলেই বা ব্যালকনি আর কি, দুর্দান্ত সবুজ চারিদিকে। তবে মন খুশ হয়ে গেল হোটেলের রুফটপ রেস্টুরেন্টে উঠে এবং সেখান থেকে প্রথমবার নীল সমুদ্রের দর্শন পেয়ে। পোর্ট ব্লেয়ারে আমাদের প্রথম গন্তব্য সেলুলার জেল। আমরা পৌঁছে গেলাম সেই বিখ্যাত বা কুখ্যাত সেলুলার জেলে। টিকিট কেটে আমরা প্রবেশ করছি সেলুলার জেলের ভেতর। খুব ভিড়, ডিসেম্বরের লাস্ট উইক, তবে একদমই ঠান্ডা নেই, কলকাতার তুলনায় কিছুই নেই, যথেষ্ট গরম। যাই হোক, আমরা প্রবেশ করেছি সেলুলার জেলের ভেতর। আমাদের গাইড আমাদের বোঝাচ্ছেন কোথায় কিচেন ছিল, কোথায় অফিসিয়াল বিল্ডিং ছিল। এইখানে লাইট অ্যান্ড সাউন্ড হতো আগে বা এখনও হয়, তবে দুর্ভাগ্যবশত আমরা যখন গেছিলাম তখন লাইট অ্যান্ড সাউন্ড বন্ধ ছিল। এই সেই বিল্ডিংগুলো যেখানে কারাগার, যেটা আর কি, যেখানে রাখা হতো বন্দীদের। আগে 7টি ছিল টোটাল, এখন সেখানে 3টিতে এসে দাঁড়িয়েছে, বাকিগুলো ভেঙে গেছে। অমর জ্যোতি জ্বলছে, একটি মণিশঙ্কর আয়ারের সময়, আরেকটি বর্তমান পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র কুমার। দুখানা অমর জ্যোতি, একটা কংগ্রেস আমলের, একটা বিজেপি আমলের, এখানে জ্বলছে সেই অমর জ্যোতি। আমরা ঘুরে ঘুরে দেখছি। চোখে জল এনে দেওয়া সেসব মডেল করে দেখানো বন্দীদের ওপর কী ধরনের অত্যাচার করা হতো। তাদের দিয়ে নারকোলের তেল বার করানো হতো, তাদের দিয়ে নারকোলের ছোবড়া থেকে দড়ি বার করানো হতো, আর কি অসম্ভব অত্যাচার তাদের ওপর করা হতো। এই সেই কারাগারের খুপড়ি,
8 ফুট ওপরে তার জানলা, যেখানে বন্দিরা উঠে দেখতেও পারতো না কি আছে। এখান দিয়ে খাবার দেয়া হতো। আর এই গেট ছোট্ট, এই যে করিডোর, একটার পর একটা খুপড়ি যেখানে বন্দিরা থাকতেন, যাদের রাখা হতো। 8 ফুট বাই 7 ফুটের এক একটা খুপড়ি। কত বিপ্লবী, কত মহান মানুষ এখানে বন্দী ছিলেন দেশকে স্বাধীন করার জন্য। ভাবলেই আজ গায়ে কাঁটা দেয়। একটার পর একটা খুপড়ি আমরা দেখছি। কারাগার, ব্রিটিশের তৈরি কারাগার, এখানে রাখা হতো ভারতীয় বন্দীদের, বিপ্লবীদের। এই সেই লম্বা কারাগারের করিডোর, এখান দিয়ে হাঁটতে গেলে আজও মনে পড়ে সেই সব বিপ্লবীদের কথা। আর কথা আসে না। ওই যে পিছনে আর একটা বিল্ডিং, ওটার পেছন দিক, এটার সামনের দিক, কি অদ্ভুতভাবে তৈরি না, যাতে বিপ্লবীদের সঙ্গে বিপ্লবীদের কোনো যোগাযোগ না থাকে। এই বিল্ডিংয়ের সামনে, ওই বিল্ডিংয়ের পেছন, এইভাবে পরপর 7খানা বিল্ডিং, কত বন্দি সেখানে। দেখা যাচ্ছে পরের বিল্ডিংটা, যদিও 7খানা এখন আর নেই, 3টে বিল্ডিং আছে। এই যে ওয়াচ টাওয়ারের ওপর আমরা উঠলাম, এখান থেকে আবার সেই নীল সমুদ্র, নারকেল গাছ। আহা, কি দারুণ এ দৃশ্য! মনে হচ্ছে সমুদ্র ডাকছে। এরপরে আমাদের গন্তব্য অবশ্যই সমুদ্র। আমরা যাব। এই 3খানা বিল্ডিং, এই 3খানা, 7-এর মধ্যে 3 অবশিষ্ট, বাকি 4টে আজ আর নেই। আমরা ঘুরে ঘুরে দেখলাম। মোটামুটি আমাদের সেলুলার জেল দেখা আজকের মতো শেষ হলো। সেলুলার জেল দেখে আমরা চলছি করভিন কভ বিচ দেখতে। মেরিন ড্রাইভ ধরে আমাদের গাড়ি চলছে। দারুণ এই রাস্তা। আমি এর আগে কখনো মেরিন ড্রাইভ ধরে এরমভাবে গাড়িতে যাইনি, এই প্রথমবার আমার মেরিন ড্রাইভ দেখা। সেই তিরঙ্গা, সেই জাতীয় পতাকা, যা স্বাধীনতার আগে নেতাজি সুভাষচন্দ্র বোস এখানে উত্তোলন করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিদের সাহায্যে। আমরা এগিয়ে চলেছি করভিন কভ বিচের দিকে। বিরাট এই মেরিন ড্রাইভ, প্রায় আধ ঘন্টার ওপর আমরা চলেছি মেরিন ড্রাইভ দিয়ে। কখনো সমুদ্র খুব কাছে, কখনো একটু দূরে, কিন্তু দারুণ দারুণ এই অভিজ্ঞতা। অবশেষে আমরা পৌঁছলাম করভিন কভ বিচ। এখানে নানা রকম স্পোর্টস হয়, ওয়াটার স্পোর্টস, যদিও আমরা এখানে কিছু করিনি। বেশ ভালো ঘুরে বেড়ানোর পক্ষে। এখানে পিকনিকও হয়। আর আজকে তো বর্ষবরণ, আজকে 31 ডিসেম্বর, তাই কালকে বর্ষবরণ। তার ফলে এখানে লাইটিং দিয়ে সাজানো হয়েছে, দেখলাম। সন্ধ্যের পর হয়তো সেগুলো জ্বলবে, উৎসব অনুষ্ঠান, গান বাজনা হবে। তখন আমরা হোটেলে থাকবো। করভিন কবে আমাদের করার কিছু নেই, কিন্তু হাতে প্রচুর সময়, তাই খানিক সমুদ্রে দাবাদাবি, খানিক নড়ি কুড়োনো,
কিছুটা সময় ছবি তোলা, কিছু টুকটাক মুখ চালানো, খাওয়া এসব হলো। তারপর সন্ধে নামার মুখে আমরা ফিরে গেলাম আমাদের হোটেলে। পরের দিন সকালে আমরা আবার রওনা দিলাম। পরের দিন সকালবেলা হয়ে গেছে, সকাল আমরা চলেছি নর্থ বে আইল্যান্ডের দিকে, নর্থ বে আর রস আইল্যান্ড। এখান থেকে বোটের টিকিট আমাদের কাটতে হবে। আমাদের যিনি নিয়ে এসছেন ট্যুর অপারেটর, তিনি একজনের সঙ্গে আলাপ করিয়ে দিলেন, তিনি আমাদের সব ব্যবস্থা করে দেবেন। তো এখান থেকে বোটে করে আমরা যাব। এক একটা বোটে 6-7 জন করে নেন। তো আমরা তো 3 জন আছি, তো আরও 3-4 জন লাগবে। সেই জন্য একটু টাইম লাগলো আমাদের এখানে। 6-7 জন গ্রুপে থাকলে খুব সুবিধে হতো। যাই হোক, শেষ পর্যন্ত সব কিছু হয়ে টিকিট ফিকিট করে আমরা বোটে করে রওনা দিলাম নর্থ বের দিকে। আজকে আকাশে মেঘ আছে, হাওয়াও আছে, যার ফলে সমুদ্র বেশ উত্তাল, আমি নয় উত্তাল, সমুদ্র খুব রাফ। যার ফলে আমাদের এই জার্নিটা প্রায় মিনিট 15-20 এই জার্নি পোর্ট ব্লেয়ার থেকে নর্থ বে যথেষ্ট, মানে যাকে বলে খুব ভয় লাগছিল। ভীষণ রকম দুলছিল বোট, এবং বোটে আমরা প্রত্যেকেই বেশ চুপচাপ হয়ে গেছিলাম, কতক্ষণে পৌঁছবো কতক্ষণে পৌঁছবো। প্রচণ্ড রকম দোলা দিচ্ছিল সমুদ্রে প্রায় 15-20 মিনিট। ভালোও লাগছিল, পরে ভাবতে ভালো লেগেছে, কিন্তু ওই মুহূর্তে মনে হচ্ছিল কতক্ষণে নামবো নর্থ বেতে। এত রাফ ছিল সেদিন সমুদ্র। আমরা পৌঁছলাম নর্থ বেতে। এখানে সমুদ্রের কিছু ছবি দেখুন, যথেষ্ট রাফ দেখেই বোঝা যাচ্ছে। যাই হোক, নর্থ বেতে আমরা পৌঁছে গেছি। এবার আমাদের এখানে কিছু ওয়াটার স্পোর্টস আছে, আমরা বিশেষ কিছু করব না, আমরা শুধু সাবমেরিনে চাপবো। গ্লাস বোট সাবমেরিন, নিচেটা গ্লাস দেওয়া আছে, যেখান থেকে সমুদ্রের তলার জিনিসপত্র, প্রাণী কিছু দেখা যায়, তবে খুব ভালো দেখা যায়নি। এই গ্লাস বোটটা চাপা আমাদের ঠিক উচিত হয়নি, খুব ভালো কিছু নয়। আমরা অজান্তেই টিকিট করে ফেলেছিলাম, তাই বাধ্য হয়েছিলাম। ম্যাক্সিমাম মানুষ প্রচণ্ড বমি করছে। আমার মনে হয় এটা খুব একটা, এই ওয়াটার স্পোর্টসটা না করাই ভালো। কিছু দেখাও যায় না, জল প্রচণ্ড ঘোলা, কিন্তু বিউটি। ডেক থেকে দুর্দান্ত ভিউ সমুদ্রের, দূরে দূরে ছোট ছোট দ্বীপগুলো দেখা যাচ্ছে। এখানে আমি একাই উঠে খানিক সেলফি টেলফি তুললাম, কারণ সবাই নিচে বসে আছে, ভয় জড়সড় যাকে বলে। অনেক মানুষের বমি হচ্ছে, যদিও আমাদের কারোর বমি হয়নি, তবে দুলুনি প্রচণ্ড রকম হচ্ছে। আমরা বোটের নিচে যখন নামলাম, গ্লাস দিয়ে কিছু কিছু প্রাণী দেখা গেছে, কিন্তু খুব ঝাপসা, খুব পরিষ্কার কিছু নয়। কিছু মাছ, কিছু অন্যান্য ছোট ছোট প্রাণী। এই যে মাছের রং কিছু বোঝা যাচ্ছে না, সবই কালো। খুব একটা ভালো লাগেনি আমার গ্লাস বোট। ওই আর কি, প্রথম একটা ওয়াটার স্পোর্টস করলাম না জেনেই। বাকি আমরা সবই হ্যাভলক বা নীলে করব ধরেই রেখেছি, পোর্ট ব্লেয়ারে কিছু করব না। এবং সবাই আমাদের যা বলেছেন, হ্যাভলক বা নীলে ওয়াটার স্পোর্টসগুলো করাই বেটার, ভালো। জল অনেক পরিষ্কার স্বচ্ছ, এটা পোর্ট ব্লেয়ারে নয়, দেখুন ভালো বোঝাই যাচ্ছে না। তবু খানিক দেখলাম কিছু মাছ, নানা রকমের কিছু কোরালও দেখা যাচ্ছিল জলের তলায়, ওই দেখলাম। মোটামুটি আজকের মতো আমাদের এখানেই ভ্রমণ শেষ।